পড়ছি এক প্রেমারণ্যে, পর্ব সংখ্যা ৩। কলমে সুলতানা তানি। আচানক এক ফোন কল এলো পাত্রের মুঠোফোনে। পাত্রের এই ফোন আলাপ শেষে বিয়েবাড়ির সব রং যেন মুহূর্তেই মলিন হয়ে গেল। মেয়েটির জীবনে নেমে এলো এক আকাশ কালো মেঘের আধার। পাত্রকে ফোন কল দিয়েছে তার নানার দিকের এক দুঃসম্পর্কের আত্মীয়। লোকটি রেল পুলিশের কর্মরত। সেই লোক জানিয়েছে রায়ান মেহরাব নামক একজন অ্যাসিস্ট্যান্ট ফুড কন্ট্রোলারের সাথে চেয়ারম্যান মধু খানের 2 মেয়ে রাতের ট্রেনে একই কেবিনে ছিল। মেয়ে দুটোর এক কেবিনে রাত কাটাবার ঘটনা গোপন রেখেছিল বাবা মা। আজ ভরা বিয়ের বাড়িতে পাত্র প্রকাশ করলো সেই পুরনো গুপ্ত ঘটনা। শুধু এখানেই শেষ নয়, স্বামীহার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে। রায়ানদের শহরের বাসার পাশেই এই পাত্রের বাসা। প্রতিবেশী হবার সূত্রে বরযাত্রী হিসেবে রায়ান নিজেও এসেছে আজ। পাত্রসহ উপস্থিত সবাইকে ছেলেটি জানালো সেই রাতের পুরনো ঘটনা। কিন্তু পাত্র পুরোপুরি বেঁকে বসেছে। এমন মেয়ে বিয়ে করবে না। উল্টো এই ঘটনা লুকিয়ে রাখার কারণে তিরস্কার করে যাচ্ছে। স্বামীহার বাবাও ভীষণ ক্ষিপ্ত হয়েছেন। ভদ্রলোক স্থানীয় চেয়ারম্যান, কম বেশি সবাই পরিচিত। আত্মীয় স্বজন, পাড়াপড়শি কত লোক এসেছে বিয়ে উপলক্ষে। পাত্র সবার মাঝে দাঁড়িয়ে তাকে অপমান করে যাচ্ছে। খুব ফর্সা বদনে একরাশ হতাশা নিয়ে মধু খান এগিয়ে এসেছেন বড় মেয়ের কাছে। স্থির কণ্ঠে ধীরে ধীরে বললেন, মা, ছেলেটা তো বিয়ে করতে চাচ্ছে না। আমিও তো জোর করে তোকে বিয়ে দিতে চাই না। তুই কি চাস রে? আমিও ওনার মতো কাউকে বিয়ে করতে চাই না বাবা। যে বিয়ে ভেঙে দিতে চায় তার জীবনে আমি জোর করে জড়াবো কেন? তুই ঠিক আছস মা? আমার মেয়ে কি খালের জোয়ারে ভেসে আসছে নাকি যে বিয়ে করতে না চাইলে জোর করে বিয়ে দেব? বরপক্ষ তো আগেই বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। এবার কনেপক্ষ বেশ শক্ত হলো। নির্দ্বিধায় ফিরে যাবার আদেশ করলো বরযাত্রীকে। সবাই ফিরে যাবার প্রস্তুতি নিলেও রায়ান অনেকটাই স্থির নিশ্চল। নিজের অনিচ্ছাকৃত ভুলের কারণে একটি নির্দোষ মেয়ের বিয়ে ভেঙে গেছে। মেয়েটি এবং তার পরিবার আজ চরম অপদস্থ। এসব দেখে অসীম অপরাধবোধ উকি দিচ্ছে রায়ানের মনের গহীনে। সেদিনের লুকোনো সব কথাই তো আজ বলা হলো। তবু এত অবিশ্বাস মানুষের। এসব বিষয় ভাবনার ছেলেটির অবাধ্য মন অস্থির, অশান্ত হচ্ছে এখন। নিজেকে শান্ত করে স্থির চিত্তে ধীর কদমে রায়ান এগিয়ে এলো স্বামীহার নিকটে। এসেই আনত শিরে শীতল কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি ফুড ডিপার্টমেন্টে জব করি, বিসিএস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফুড কন্ট্রোলার। জি, মাথা নিচু করে জবাব দিল স্বামীহা। এখানে অনেকেই আপনাকে অবিশ্বাস করছে, সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আজ যদি আমি আপনাকে বিয়ে করি তবে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। সবাই বুঝতে পারবে সেদিন আপনি পবিত্রই ছিলেন। কারণ কলঙ্কিনীকে তো আর আমি বিয়ে করব না। বধূ ভেসে বসে থাকা স্বামীহা নিরুত্তর, নির্বাক, নীরব। রায়ান আবার আলাপ শুরু করলো বেশ আবেগঘন কণ্ঠে। জানেন, সেই প্রথম দিন যখন আপনি আমায় হাজবেন্ড বলেছিলেন তখনই আমার একটা ভালো লাগা হয়েছিল। আপনাকে পছন্দও হয়েছিল সেদিনই। আপনার আপত্তি না থাকলে আমি আজ আপনাকে বিয়ে করতে পারি। করুণা করছেন? ছি ছি, এভাবে বলছেন কেন? আপনি সম্পূর্ণ নির্দোষ। দুর্ঘটনা তো আমার জন্যই ঘটেছে। তাই আমার দায়িত্ব নিতে চাচ্ছেন? না, দায়িত্ব নিতে চাচ্ছি আমার এই অবাধ্য এলোমেলো কুমার জীবনের দায়িত্ব। আমি না, এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না। জানি না আপনাকে আমার কি বলা উচিত। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। জানেন, আমি বুঝতেই পারিনি এভাবে অল্প কিছু দিনের মধ্যেই আপনার বিয়ে হয়ে যাবে। আমি নিজেই প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলাম। এর মধ্যেই শুনি আপনার বিয়ে হচ্ছে আমার প্রতিবেশীর সাথে। বিয়ের কথা শুনে বেশ খারাপও লেগেছিল আমার। আপনি আমার আব্বুর সাথে কথা বলুন প্লিজ। রায়ান দ্রুত পায়ে এগিয়ে যায় স্বামীহার বাবা মধু খানের নিকটে। সবার মাঝে দাঁড়িয়ে নিজের ইচ্ছের কথা জানায় ধীর কণ্ঠে। মধু খান মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। ঘোর আমানিশা তার পুরো বদন জুড়ে। রায়ানের কথায় খানির আলোর ঝিলিক দেখা গেল যেন সে আধার বদনে। চেয়ারম্যান মানুষ তিনি, হিসেবে কোনোরকম ভুল করতে চান না। ভদ্রলোক আদেশের সুরে রায়ানকে বললেন, ফোন করে তোমার বাবা মাকে আসতে বলো। তারা এসে যদি তোমাকে সাপোর্ট করে তাহলে আমি মেয়ে বিয়ে দেবো তোমার সাথে। অন্যথায় মেয়ের জীবনে নতুন করে আর ঝামেলা বাড়াতে চাই না। রায়ান কিছুটা আড়ালে চলে গেল ছোট ছোট কদমে। মুঠোফোনে বাবাকে জানায় এখানকার সকল ঘটনা। নিজের ইচ্ছার কথাও প্রকাশ করে সলজ্জ ভঙ্গিতে। বাবা মা শুনে অবাক হলেও তারা অকৃতজ্ঞ নন।
তাদের ছেলের জীবন বাঁচাতে গিয়েই তো ভদ্র ঘরের সুশিক্ষিত মেয়েটিকে বদনাম নিতে হলো। পুত্রের ইচ্ছের কথা শুনে মা প্রথমে একটু আপত্তি করলেও বাবা নির্দ্বিধায় সম্মতি দিচ্ছেন। এই ফোন আলাপের মাঝে একজন লোক এসে রায়ানের পিঠ চাপড়ে ডাকলো পেছন থেকে, ফারিস, ফারিস। ছেলেটি উল্টো দিকে ফিরে জবাব দিল, আমি ফারিস না, রায়ান, আপনি ভুল করছেন। সেই লোকটি অনুতাপের সুরে জবাব দিল, সরি, ফারিস ছেলেটাও আজকে ঠিক আপনার মতোই স্কাই ব্লু টি শার্ট পরেছে, আবার ওর হাইটও প্রায় আপনার সমানই, তাই পেছন থেকে আমি বুঝতে পারিনি। কথা শেষে লোকটি ফিরে গেছে নিজ গন্তব্যে। ফারিস হচ্ছে সামিহার চাচাতো ভাইয়ের শ্যালক। বিসিএস পাশ করে ডাক্তার হিসেবে জয়েন করেছে উপজেলা হাসপাতালে। ওদের বসত বাড়িটা সামিহাদের বাড়ির সামনেই, ঠিক রাস্তার উল্টো পাশে। বাবা মা নেই, নিঃসঙ্গ এতিম ছেলেটির। চাকরিতেও জয়েন করেছে কিছুদিন আগে। 3 বেলা খাওয়া দাওয়া করে বোনের বাড়িতে এসে, বোন তো সামিহাদের এই বাড়িরই পুত্রবধূ। টাকা পয়সা, মেধা, যোগ্যতা কোনো কিছুরই অভাব নেই ফারিসের। শুধু আপনজন বলতে কেউ নেই নিজ বাড়িতে, তাই একমাত্র বোনের কাছে এসে বেশ সময় কাটায়। এই বাড়ির কর্তা চেয়ারম্যান মধু খানও ভীষণ পছন্দ করেন ছেলেটিকে। বাড়ির অন্য সবার থেকেও বেশ ভাব। হতাশাচ্ছন্ন বিয়ে বাড়ি আবারও উৎসবমুখর। আচানক ঝড়ের বেগে বসন্তী হাওয়া বদলে গেলেও বসন্ত বদলায়নি। বসন্ত এসেছে নতুন রূপে, আরো রঙিন হয়ে। ব্লু টি শার্ট পরিহিত রায়ান বসে আছে বর স্টেজে, হবু বউয়ের পাশে। মধুর কিছু আলাপও করছে সামিহার ভগ্ন হৃদয়কে বসন্তের রঙে রাঙাতে। ঘণ্টা খানিকের মাঝেই রায়ানের বাবা মা আর ভাই এসে হাজির হলো সামিহাদের বাড়িতে। ভাই সুচনের মেহেরাবের সাথে ঘনিষ্ঠ বন্ধু এসেছে কয়েকজন। চেয়ারম্যান মধু খান আগে থেকেই চেনেন রায়ানের বাবা মেহেরাব আহমেদকে। তিনি জানিয়েছেন পুত্রের বিয়েতে তার সম্মতির কথা। ভিপি সুচন এসেই গলা হাঁকিয়ে কাজী সাহেবকে বলল, এবার বিয়ে পড়ানো শুরু করেন তো, এমনিতেই অনেকক্ষণ বসিয়ে রেখেছেন আমার ভাইকে। সময় ছন্দময় খেলায় দুপুর গড়িয়ে বিকেল এসেছে মায়া নিয়ে। এহেন মায়ার মনও হেসেছে ভালোবাসার ছোঁয়ায়। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে ভালোভাবেই। ভারী ভোজন বিলাসও শেষ। এবার রায়ানদের ফ্যামিলির সহাস্যে বিদায় নেবার পালা। সামিহার বাবা আজ উঠিয়ে দেননি মেয়েকে। চেয়ারম্যান মধু খানের আশা বরপক্ষ শত শত বরযাত্রী নিয়ে আসবে। দুই পক্ষই বেশ হর্ষচিত্তে থাকবে। বরকনে সহ সবাই অনাবিল আনন্দে সামিল হবে। এভাবেই ধুমধাম করে মেয়েকে উঠিয়ে দেবেন শ্বশুরবাড়িতে। আজকে বিয়েটি তো এক অনাকাঙ্ক্ষিত বিয়ে, তাই রায়ানদের ফ্যামিলিও একমত হলো চেয়ারম্যানের সাথে। সিদ্ধান্ত হয়েছে সামনের শুক্রবারই আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে দেবেন। রায়ানরা আনন্দচিত্তে ফিরে যাচ্ছে নিজ বাড়িতে। এদিকে স্টেজ থেকে সামিহাকে খানিক আগেই নিয়ে আসা হয় ঘরে। মেয়েটি এতক্ষণ বসে আলতো হাতে একটি চিঠি লিখছে। প্রিয়তম, এই দিন নতুন জীবনের, এইক্ষণ প্রাণোচ্ছল প্রেমের, এই লগ্ন বর্ণিল স্বপ্নরঙে রঙিন হবার। এক দীপশিখা হয়ে এসেছেন আমার এই আঁধার জীবনে। আপনার প্রেমের প্রখর আলোয় আজ থেকে এক নতুন স্বপ্নযাত্রা করতে চাই। জানেন, আপনাকে ভীষণ ভালো লেগেছে আমার। এভাবেই ভালো লাগা ভালোবাসা হয়ে আমরণ থাকবেন আমার পাশে। জড়িয়ে রাখবেন আমায় আপনার অসীম অনন্ত অফুরন্ত প্রেমের পরশে। খুব ভালোবাসি আমি আপনাকে। দুঃখে সুখ হয়ে, আঁধারে আলো হয়ে, কায়ায় ছায়া হয়ে মিশে রব দুজনে। শুধু আপনার প্রেয়সী হয়ে থাকতে চাই পুরো জীবন সফরে। আপনিও থাকুন শুধু আমারই হয়ে। ইতি আপনার প্রিয়তমা। রায়ানরা ফিরে যাচ্ছে বলে সামিহা চিঠিটি ছোট বোন রিধিতার হাতে দিল, দ্রুত বরকে পৌঁছে দেওয়ার জন্য। চঞ্চল মেয়েটি চিঠি নিয়ে দৌড়ে গেল বাড়ির উঠোন পেরিয়ে। বরপক্ষ বিদায় নিচ্ছে। বিয়ে বাড়ির অধিকাংশ মানুষই বিদায়ী সম্ভাষণে ব্যস্ত। রিধিতার সামনেই ছিল স্কাই ব্লু টি শার্ট পরিহিত এক যুবক। যুবকের মুখখানি উল্টো দিকে। সে যুবককে ভগ্নিপতি রায়ান ভেবে মেয়েটি দৌড়ে যাচ্ছে সেদিকে। আচানক পেছন থেকে মেজ বোন নাবিহা ডাকলো, কই যাস রিধি? তাড়াতাড়ি এদিকে আয় তো, দরকারি কথা আছে। মেজ বোনের পায়ে চেয়ে মেয়েটি জবাব দিল, আসছি। বোনকে জবাব দেওয়ার ক্ষণেই রিধি তার চিঠিটি ধরেছিল সে যুবকের সম্মুখে। যুবকটিও ভীষণ খুশিতে হস্তগত করল গোপন পত্রখানি। অসীম আনন্দের অনাবিল আবেশ ফুটে উঠেছে তার নয়ন বদনে। সেদিকে একটু লক্ষ্য করেনি রিদিতা। মুখ পানে না চেয়ে চিঠি দিয়ে মেয়েটি দৌড়ে ফিরে এসেছে ঘরের উদ্দেশ্যে। মেজ বোন ডেকে ঘরে চলে এসেছে তো, সম্ভবত কুকুর ঢুকবে বলে সম্মুখের দরজাটি চাপিয়ে রেখেছিল নাবিহা। রিদিতা দৌড়ে এসে সজোরে ঘরের দরজা খুলতে নাকে প্রচণ্ড আঘাত পেল সুচন।
ছেলেটি একটি মুঠোফোন চার্জ দিচ্ছিল এবারে ড্রয়িং রুমে। সেটাই নিতে ফিরে এলো খানিক আগে, কিন্তু বেআইন তার নাক ফাটিয়ে দিয়েছে সজোরে দরজা ধাক্কা দিয়ে। ব্যথায় আর প্রচণ্ড রাগে সুজন চেঁচিয়ে বলল, আপনি আপনি কি করলেন এটা? আসলে আপনি একটা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী। সুজনের নাক থেকে সামান্য রক্ত পড়ছে। এহেন অবস্থা দেখে রিদিতা জবাব দিল, আমি সরি। আপনি খেয়াল করে বের হবেন না? আঘাতপ্রাপ্ত নাকে যন্ত্রণাও হচ্ছে খুব। ধীরে ধীরে রক্তও বের হচ্ছে একটু একটু করে। আঙুলে রক্ত এনে চেয়ে দেখল সুজন। তারপরে গভীর কণ্ঠে জবাব দিল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মোটেও অনুতপ্ত নন, অথচ কতটা লেগেছে আমার। অনুতপ্ত কেন হব? আপনার নাকটাই তো একটু বেশি উঁচু। মনে হচ্ছে আমাকে সালাম দিতে সামনে চলে এসেছে। এই মেয়ে, এই কথা ঠিক করে বলো। ধমকের সুরে কথাটুকু বলে ছেলেটি আবারও হাত দিয়ে নাকে দিয়েছে নাকি। এরই মাঝে সুচনের বন্ধু রিহান এগিয়ে এলো। ছেলেটি দূর থেকে এক মনে পর্যবেক্ষণ করে যাচ্ছিল ঘটনা। কাছে এসে গলা নিচু করে ফিসফিসিয়ে সুচনকে বলল, দোস্ত, খুব লেগেছে। আমার মনে হয় বেআইন তোরে লাইন মারতে চায়। কথাবার্তায় কেমন যেন একটা পছন্দ পছন্দ ভাব। রিদিতা দ্রুত পায়ে ফিরে যাচ্ছিল ঘরের অন্দরে, কিন্তু সুচনের বন্ধুর ফিসফিসিয়ে বলা গোপন কথা কর্ণে আঘাত করতেই থেমে গেল কদম। উল্টো দিকে ফিরতেই তর্জনী উঁচিয়ে প্রশ্ন করলে, কি বললেন? আমি লাইন মারতে চাই? সুচন একরাশ বিরক্তি নিয়ে তাকালো বন্ধু রিহানের পানে। ক্ষুব্ধ বিরক্ত দৃষ্টি একটা কথাই জানান দিচ্ছে, বেটা, তুই একটু ফিসফিসিয়ে কথা বলতে পারিস না? একটু কিতেই ধরা খেয়ে গেলে বেআইনের হাতে। এমনিতেই নাকের যন্ত্রণায় অস্থির অশান্ত ছেলেটি, এর মধ্যে বন্ধু উল্টাপাল্টা কথা বলে অশান্তি যেন আরও একটু বাড়িয়ে দিল। রিদিতাও থেমে নেই, সিংহীর ন্যায় আবারও হুঙ্কার দিল, কি অবস্থা? আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন আপনারা? কেন মনে হলো যে আমি লাইন মারতে চাই সুচন সাহেবকে? বন্ধুর বেপাস কথায় আহত সুচন পড়েছে মহাবিপদে। বদনখানি ভীষণ ব্যথায় জর্জরিত হলেও হেরে যাবার মোটেও ইচ্ছে নেই। কিছুটা খোঁচা মেরেই জবাব দিল রিদিতাকে, ওহো, রেগে যাচ্ছেন কেন বেআইন সাহেবা? আপনি যে আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী, এটা তো আমার নাক ফাটিয়ে প্রমাণ দিয়েছেন। আমার বন্ধু একটি ফিসফিসিয়ে কথা বলে পরীক্ষা করে দেখলো আপনি কানে ও ঠিক মতো শোনেন কিনা। কি বললেন আপনি? আমি আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী, আবার আমার শ্রবণ শক্তিও পরীক্ষা নিচ্ছিলেন আপনারা? জি, আপনি আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী, আর শ্রবণ শক্তির পরীক্ষাও কোনো রকমে ঠেলে ঠুলে পাশ করেছেন। এবার হয়েছে? ভীষণ রাগ আর চরম বিরক্তি নিয়ে জবাব দিল সুজন। বুঝলাম। আপনারা একই সাথে চোখের ডাক্তার, কানের ডাক্তার, আবার মনের ডাক্তারও শুরু করে দিয়েছেন নাকি? এই যে আপনার বন্ধু বলল আমি আপনাকে পছন্দ করি, লাইন মারি, সেটার কি বলবেন? সুজন নীরবে এড়িয়ে যেতে চাইল। নাকের নরম হাড়খানায় জোরে আঘাত লেগেছে তো, যন্ত্রণায় ভীষণ হাঁসফাঁস করছে, কিঞ্চিত অবনত শিরে। বন্ধু রিহানি রিদিতাকে জবাব দিল, নিজ যুক্তিতে অটল থেকে, সত্যিই তো লাইন মারতে চাচ্ছেন। লাইন মারতে না চাইলে এভাবে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন কেন আমার বন্ধুর সাথে? আজব মানুষ তো। আমার মান সম্মান নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন আর আমি চুপ করে থাকবো নাকি? মগের মূল্য পেয়েছেন? কান খুলে শুনে রাখুন, আমার বাবা এই এলাকার চেয়ারম্যান, আমিও ভবিষ্যতে চেয়ারম্যান হব। আমার সাথে পাঞ্জা লড়ার আগে হিসাবটা মাথায় রাখবেন। তুড়ি মেরে কথাগুলো বলল রিদিতা। ও, তাই নাকি? আপনি চেয়ারম্যান হবেন? আমার ভিপি বন্ধু সুচন কিন্তু এমপি মন্ত্রী হবে। আপনার মতো ভবিষ্যৎ চেয়ারম্যানকে এমনিতেই আঙুলের মাথায় করে নাচাবে। এই জন্যই তো আগে ভাগে গায়ে পড়ে লাইন মারতে এসেছেন। সুচনের পক্ষ টেনে আবারও রিহান জবাব দিল, আপনার বন্ধু সুচন সাহেব এমপি মন্ত্রী হলে আমি প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রী। রিহান চেয়েছিল পাল্টা জবাব দিতে, সুচন ইশারায় থামিয়ে দিল। ব্যথিত বদনে বন্ধুকে বলল, আমার নাকে ভীষণ ব্যথা করছে রে রিহান, কিভাবে যে আমার নাকটা ফাটিয়ে দিল। তুই গিয়ে বেআইনের নাকটা ফাটিয়ে দি। আরে ধুর, কি যে কস। আমি আছি আমার নাকের যন্ত্রণায়, মনে হচ্ছে দাগও হয়ে যাবে চিরতরে। কেন, দাগ হইলে কি সমস্যা? বিয়ে করতে ঝামেলা হইব নাকি? ঝামেলা হইলে যে নাক ফাটাইছে তারই বিয়ে করিস, এমনিতেই তো তোরে লাইন মারে। যা বেটা, ফাইজলামি করিস না তো, আমি আছি চরম কষ্টে, আর তুই ইয়ার্কি শুরু করছস? বন্ধুকে কথাটা বলে সুচন আর চোখে একবার তাকালো হৃদিতার পানে। নাকের অবস্থা আর ব্যথিত কণ্ঠ দেখে মেয়েটিও আর কথা বাড়ালো না। চরম ক্ষুব্ধ বদন নিয়ে হনহনিয়ে ঘরে ঢুকে যাচ্ছিল। এরই মাঝে রিহান প্রশ্ন করল, তোর বেআইনের নাম কি সুচন? আমি জানি না রে,
রিহান গলা চড়িয়ে ডাক দিল ঘরে প্রবেশরত চেয়ারম্যান কন্যাকে। বেআইন, আপনার নাম কি? মেয়েটি পিছন ঘুরে জবাব দিল, আমার নাম রিদিতা খান। নামটা বলেই ঝপ করে পর্দা টেনে অন্দরে চলে গেল। রিহান কপাল কুঁচকে প্রশ্ন করল, সুজন, বেআইনের নামটা কি বলল রে? আমি না কিছুই বুঝি নেই। বেআইনের রিদিতা খান নামটা ঠিকই শুনেছে সুজন, কিন্তু বন্ধুর কাঁধে হাত রেখে ঘরের সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, ওর নাম চিরতা খান। 20 খানের মেয়ের নাম তো চিরতা খানই হবে। পর্দার ওপাশে চুপটি করে আড়ি পেতেছিল রিদিতা। আচানক পর্দা সরিয়ে দৌড়ে বের হয়ে এলো। এসেই তর্জনী উঁচিয়ে সুজনকে প্রশ্ন করলো, আপনি কোন সাহসে আমাকে চিরতা খান বললেন? আর কোন স্পর্ধায় আমার বাবাকে 20 খান নাম দিয়েছেন? ভার্সিটির সবচেয়ে জুনিয়র ব্যাচের মেয়েটির সাহস দেখে ভীষণ অবাক হলো সুজন। চরমভাবে মেজাজও হারালো খানিকি। বাঘের ন্যায় হুঙ্কার ছেড়ে ধমক দিল, এই মেয়ে, এই, তোমার ব্যবহার চিরতার চেয়েও তেতো। সবসময় খালি অন্যকে আঘাত করো আর লাফিয়ে লাফিয়ে ঝগড়া করতে আসো। প্লিজ যাও তো, আমার সামনে থেকে যাও, তোমাকে দেখলেই রাগ লাগে। বিআই সাহেবের কথায় চরম অপমানিত হলো রিদিতা। কথা বাড়াতে গেল না, না জানি আরো জোরে চেঁচিয়ে ধমক দেয়। তখন অন্যরাও যদি চিরতা খান নামটা জেনে যায়, তাহলে হয়তো সবাই এই নামেই ডাকবে। মান সম্মানও সবটুকু চলে যাবে। এসব এলোমেলো ভাবনা ভেবে রিদিতা এখনই জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিল। জোর কদম বাড়ালো ঘরের পানে, তবে হিসেবটা ঠিকই তুলে রাখলো ভবিষ্যতের জন্য। সুজনও আহত বদন নিয়ে সম্মুখে এগিয়ে গেল বন্ধুর সাথে। খানিক যেতেই রিহান কণ্ঠে জোর দিয়ে বলল, দোস্ত, মেয়েটা কিন্তু সুন্দর আর সাহসীও, তোর জন্য একদম পারফেক্ট। চুপ কর তো, এই চিরতা খানের নামও আর আমার সামনে কোনোদিন বলবি না। হৃদয়ে লুকানো গভীর ক্ষোভ নিয়ে রিদিতা ফিরে এলো ঘরে। বড় বোন সামিহা তো ভীষণ খুশি। প্রথমবার বরকে মনের গোপন কথা জানিয়েছে পত্র দিয়ে। অনেক ইচ্ছা ছিল বিয়ের পরে প্রথমে বরকে একটি প্রেমের চিঠি লিখবে। আজকের এই দুঃখের দিনেও সে ইচ্ছে পূরণের দ্বিধা করল না। আদৌ কি চিঠি পৌঁছেছে বরের হাতে, নাকি নতুন কোনো ঘটনার সূত্রপাত